প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওয়ান্স अगेन গুড মর্নিং। তোমাদের সাথে সবার সাথে আবার দেখা হয়ে যাচ্ছে তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর উন্নয়ন ক্লাসে। একটু আগে তোমরা ক্লাস করলা তোমাদের হিসাব বিজ্ঞানের অনেক জটিল একটি ক্লাস করলা। ক্লাসটি করে তোমরা এখন আমার সাথে চলে আসছো। এতক্ষণ তোমাদের সাথে ছিলেন আমাদের গোলাম মোস্তফা স্যার, এখন চলে আসছে আমি তোমাদের মাসুদ স্যার, তোমাদের প্রিয় সাবজেক্ট আইসিটি নিয়ে। অর্থাৎ আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয় নিয়ে পড়বো। আজকে কিশোর বাতায়নের এই দিনটি অত্যন্ত সুন্দর একটি দিন। এই কারণে আমি বলছি, সেটি হচ্ছে ঠিক এই মুহূর্তে আমি ক্লাস করাবো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তুমি জানো। এবং দেখো ঠিক দুপুর 2টার সময় আবার আমাদের কাউসার স্যার চলে আসবেন জীববিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায় ডিএনএ এবং আরএনএর গঠন নিয়ে। প্রায় দেখো যে দুইটা জিনিসের মধ্যে বিশাল মিল রয়েছে। এছাড়া তোমাদের এই অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্ম পর্যায়ে নিয়ে চলে আসবেন আমাদের হাসিনা বেগম ম্যাডাম ঠিক দুপুর 12টায়। তো তোমরা সবাই আছো কিনা, দেখতে পাচ্ছ কিনা আমাকে? আমি ক্লাসে আসছি, তোমরা সবাই কে কে আছো? আইসিটি ক্লাসে কারা কারা জয়েন করেছো এই মুহূর্তে সবাইকে জানিয়ে দাও। আমি দেখি কারা কারা আছো, আমি একটু তোমাদেরকে দেখে আসি। ইয়েস, আমি দেখতে পাচ্ছি যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমিও তোমাদের দেখতে পাচ্ছি। তাই যেটি করি সেটি হচ্ছে ফার্স্টেই এই ক্লাসটিকে তোমাদের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এটিকে শেয়ার করা দরকার, স্ক্রিনটা একটু দেখো প্লিজ। ওকে, স্ক্রিনে অর্ধেক দেখা হচ্ছে। ওকে, এই দেখা যাবে যে এই বিভিন্ন জায়গায় এইটি আমরা এখন শেয়ার করে দেবো। সো ইনশাআল্লাহ ক্লাসটি শেয়ার করার পরে শেয়ার করলে যেটি হয় যে পরবর্তীতে আমাদের এই ক্লাসগুলো খুঁজে পেতে সহজ হয়। আমরা ক্লাসগুলোকে জীবন হয়ে গেছে। ওকে, আমরা চলো যে ওকে ক্লাসটি আমরা শুরু করছি। শুরু করার আগে সবাই মিলে এখন ক্লাসটি আগে শেয়ার করো, বন্ধুদের জানাও যে আইসিটি ক্লাস শুরু হয়ে গেছে। এরপরে আমরা আমাদের আজকের যে টপিক সেই টপিকটা এখন পড়বো। সো দেরি না করে সবাই চলে আসো, আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ওকে, দিয়ে দাও। ওকে, আমরা দেখতে পাচ্ছি তোমরা চলে আসছো আমাদের ক্লাসের প্রথম পর্যায়ে। ইয়েস, ওকে ডান। প্রবলেম থাকলে সলভ আসবে ইনশাআল্লাহ দুনিয়াতে, রাইট? ওকে, সকল প্রবলেমের সমাধান কিন্তু রয়েছে। তো দেরি না করে আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের টপিক। অত্যন্ত ইন্টারেস্টিং টপিক। আমি একটু আগে দেখে কারা কারা আছো সবার সাথে একটু কথা বলি, আগে ক্লাসটি শেয়ার করি। শেয়ার করার পরে হচ্ছে তোমাদের সাথে যাই। ওকে, আমাদের সাথে আছো, আমি এখানে আমাদের যে গ্রুপ, আমাদের যে পেজ, সব জায়গায় এগুলোকে শেয়ার করে আগে দিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলি। কেমন আছো সবাই? ওকে, আশা করি বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও। অর্থাৎ বইটা হাতে নাও, খাতাটা হাতে নাও। খাতাতে অনেকগুলো ইনফরমেশন লিখতে হবে। তারপরে শেষে তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ আসে, কেমন হয় সব দেখা যাবে। ওকে, সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখিয়ে দিই। ওকে ফাইন, জিএসসিসি ঢাকা থেকে দেখছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরাফাত হোসেন আছো, আমাদের উম্মে সালমা আছো, তারপরে জয়পাল আছো, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আসিফ হাসান, তারপরে মুনিয়া আলম আছো তুমি, তারপরে আরাফাত হোসেন আছো, অ্যান্ড বিএ নিপা মানে কি আমাকে একটু জানাও একটু ফুল। বিএ নিপা মানে কি? এবং বলরাম দেব তুমি কেমন আছো? অর্ণব সেতুকুণ্ড, শুভ সকাল তোমাকেও, শুভ সকাল। ওকে, শুভ সাল। ওকে, শুভ সকাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অনন্ত রাব্বি, তারপর হচ্ছে অর্ণব, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড নয়ন খান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। বিএন কলেজ থেকে আছো আমাদের তানজিলা সাইমা। তুমি কেমন আছো? বিএন বাংলাদেশ নৌবাহিনী কলেজ, কোন ব্রাঞ্চ থেকে আছো? এটা কি সেই যে আমাদের মিরপুর 14 নম্বরে একটি আছে, আর একটি আছে সেই বসুন্ধরা, সেখানে নাকি তোমরা চরচিরাং থেকে আছো? আদমজি কলেজ থেকে আছে আমাদের সাইমা বিনতে সাহাব। তুমি কেমন আছো? ইয়েস, আমরা দেরি না করে এবার ক্লাসে চলে যাব। চলো আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাস, আমাদের আজকের টপিক বায়ো ইনফরমেটিক্স, এবং বায়ো ইনফরমেটিক্স নিয়ে আমরা কথা বলবো। আমাদের ক্লাসের স্টার্টিং আমরা জানো যে একদম ঠিক 4 মিনিট বা 5 মিনিটের মাথায় আমরা ক্লাস শুরু করি। সব বন্ধুদেরকে যখন তোমরা লক করে দিবা, তারপরে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। আমরা যদি বায়ো ইনফরমেটিক্স নিয়ে কথা বলতে চাই, তাহলে প্রথমেই যে কথাগুলো বলতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যদি খেয়াল করে দেখো, ইনফরমেটিক্স বায়ো তো জানো যে বায়োলজিক্যাল জিনিসপত্র, আর ইনফরমেটিক্স মানে কি সেটা তো তুমি জানো যে একটা ইনফরমেশন দেয়। তাহলে বায়ো ইনফরমেটিক্স মনে রাখবা, এটা একটি জীববিজ্ঞান। খেয়াল করে, বায়ো ইনফরমেটিক্স ইকুয়াল টু জীববিজ্ঞান মানে বায়োলজি, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। আমি আবারও বলছি, বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞান প্রথম নিবা, বায়ো ইনফরমেটিক্স ইকুয়াল টু জীববিজ্ঞান প্লাস কম্পিউটার সায়েন্স প্লাস ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং প্লাস
গণিত এবং পরিসংখ্যান এর সমন্বিত একটি বিষয়। আর এই বিষয়টি তৈরি করা হয়েছে মূলত আমাদের জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলোকে ব্যাখ্যা করার জন্য। আমি আবারও বলছি, বায়ো ইনফরমেটিক্স এই যে বিষয়টি তৈরি হয়েছে, এটি হচ্ছে এখন দেখা শুরু করবো। মূল ক্লাসে কিন্তু চলে আসছে, আশা করি সবাই ক্লাস শুনতে পাচ্ছ এবং আমাকে বুঝতে পারছো কিনা বলো। ওকে, ইয়াস, গুড মর্নিং সবাইকে, আবারও গুড মর্নিং দিয়ে দিচ্ছি। আসিফ হাসান হচ্ছে নিয়মিত একেবারেই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর বিং রেগুলার ইন আওয়ার ক্লাস। এবং সিরাজ মুনিরা বিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে, ঢাকা থেকে আছো। আমরা জানি বিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতেই মনে হয় রয়েছে, ঢাকার বাইরে এখনো নাই। নটরডেম কলেজ যদিও ঢাকার বাইরে রয়েছে, একটি ঢাকায়, একটি হচ্ছে ময়মনসিংহে রয়েছে, আমি যতটুকু জানি। ইয়েস, আসলেই জানি সেটি। আর মৌসেন হ্যালো স্যার, কেমন আছেন? গোপালগঞ্জ কালী কলেজ থেকে। ইয়েস, আমি ভালো আছি। গোপালগঞ্জের সবাই কেমন আছে? গোপালগঞ্জে কারা কারা দেখছো আমাদের জানিয়ে দাও। কে কোন প্রান্ত থেকে ক্লাস করছো, কে কোন কলেজ থেকে ক্লাস করছো, এবং কারা কারা ফ্রেন্ডদের নিয়ে ক্লাস করছো মেনশন করে দাও। ক্লাসগুলোতে রেগুলার অ্যাটেন্ড করো, কারণ ক্লাসগুলো তোমাদের প্রয়োজনীয় ভালো হবে। তোমরা জানো যে আমাদের এই প্রথম অধ্যায়টি একটি একটি করে আমাদের টপিক ওয়াইজ পড়াতে যাচ্ছিলাম, এবং আজকে আমরা চলে আসছি আমাদের ধারাবাহিক অধ্যায়ের মধ্যে বায়ো ইনফরমেটিক্স। আমি অলরেডি বলেছি বায়ো ইনফরমেটিক্স এটি হচ্ছে জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, তারপরে যে গণিত পরিসংখ্যান এবং ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এর সমন্বিত একটি রূপ। মূলত বায়োলজিক্যাল ডাটা, মানে বিশাল পরিমাণ আমাদের যে বায়োলজিক্যাল ডাটা রয়েছে, বায়োলজিক্যাল ডাটা নিশ্চয়ই বুঝো যে তোমার জীবদেহের গঠনের অনেক ধরনের ইনফরমেশন রয়েছে, ডিএনএ আরএনএ এর ব্যাপারগুলো তোমরা বায়োলজিতে আরো ভালো বুঝো, সেই ব্যাপারগুলোর কথা এখানে বলা হচ্ছে, যেগুলোকে কিভাবে প্রক্রিয়া করা হয়। বায়ো ইনফরমেটিক্সের প্রথম বড় সাফল্য আসছিল যখন দীর্ঘ 13 বছরের চেষ্টার পর মানব জিনোম সিকোয়েন্স প্রথমবার তৈরি করা হয়েছিল, তোমরা সেটি জানো। এবং তারপরে তো আমরা দেখতে পাচ্ছি যে এই বায়ো ইনফরমেটিক্স কিভাবে কাজ করছে, একটি একটি করে। চলো আমরা ঘুরে আসি। প্রোটিন দেখতে পাচ্ছ। ওকে, বায়ো ইনফরমেটিক্স। এখানে আমরা আজকের পাঠে শিখবো যে বায়ো ইনফরমেটিক্সটা কি, সেটি শিখবো। বায়ো ইনফরমেটিক্সের প্রধান গবেষণাধীন এরিয়া সম্পর্কে জানবো, এবং বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারগুলো কোথায় হয় সেটিও আজকে আমরা জানবো। সো আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ ক্লাস এবং বুঝতে পারছো। যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটিও আমাদের জানিও। আশা করি সব ঠিকঠাক, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো স্যার, আমি নটরডেম কলেজ ময়মনসিংহ থেকে। সুমন পারভেজ, দেখছো তোমার নটরডেম কলেজ ময়মনসিংহের কথা আমি কিন্তু বলছি। নটরডেম কলেজ ময়মনসিংহ থেকে আর কারা কারা আছো, কারা কারা রেগুলার ক্লাস দেখছো আমাকে জানিও কিন্তু, কারণ এই ক্লাসগুলো যখন শেষ হবে, কোভিড যখন চলে যাবে, তখন এই যে আমাদের মধ্যে যে একটা বন্ধন, সেই বন্ধন কিন্তু থাকবে। রেডি? সো চলো দেরি না করে আমরা চলে যাচ্ছি যে বায়ো ইনফরমেটিক্সের সম্পর্কে আজকে আমরা কি কি পড়বো। প্রথমে আমি স্লাইড দেখাবো, কিছু ভিডিও দেখাবো। স্লাইড ভিডিও সেগুলো দেখবা, ভিডিওগুলো যখন দেখবা মনোযোগ সহকারে শুনতে চেষ্টা করবা, যে আসলে কথাগুলো যা যা বলছে সেগুলোর সাথে তুমি প্র্যাকটিক্যালি একমত হচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, এগুলো একটু দেখবা। সো রেডি? দেরি না করে আমরা চলে যাচ্ছি বায়ো ইনফরমেটিক্সে। তাহলে দেখো বায়ো ইনফরমেটিক্সের কথা কি বলা হচ্ছে। জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি, মানে কম্পিউটার কৌশল, টেকনোলজি, মানে কম্পিউটার টেকনিক ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। আমি আবারও বলছি, জীববিজ্ঞানের সমস্যাগুলো কি কি সমস্যা হইতে পারে। অনেকে ধরো যে কোনো একটা টমেটো এক জাতের ছোট হয়, এটা অবশ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং তুমি পড়বা। আসলে বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই আবার হচ্ছে বায়োটেকনোলজি, সব কিন্তু কাছাকাছি টপিকের মধ্যেই আলোচনা করা হয়। তাহলে আমি তারপরে বলছি তোমাদের যে জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি, মানে প্রযুক্তি মানে তো বুঝো ইঞ্জিনিয়ারিং, আর ইঞ্জিনিয়ার মানে কি অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স, এই জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বায়ো ইনফরমেটিক্স বলা হয়। ভেরি সিম্পল, খাতায় সবাই এখন লিখে ফেলবা। তারপরে চলো আমরা আমাদের আজকে নো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, একটু তাড়াতাড়ি দেখো, এটা ওটাকে ঠিক করে ফেলো। ওকে, জীববিজ্ঞানে আমি আবার বলছি, লিখে নাও যে জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার টেকনোলজি বা কম্পিউটার কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটিকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। বুঝলাম? বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞানের সেই শাখা, আমি বলছি তোমরা লিখে নাও। বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডাটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি, গাণিতিক জ্ঞান, যেটাকে বলা হয় ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক জ্ঞানকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে ডাটা অন্তর্ভুক্ত করার জন্য ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি অন্যান্য বিষয়গুলোকে তোমার মনে করো কাজে লাগানো হয়। সো আশা করি সবাই বুঝতে পারছো। আমি আবারও দেখি যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমি স্লাইডটা আবার তোমাদের দেখাচ্ছি। এই স্লাইডটা এখন তোমরা দেখতে পারবা। দেখো স্লাইডটিকে আমি তোমাদের একটু দাঁড়াও। ওকে, নো প্রবলেম, আমাদের প্রবলেম থাকবে
লাইফে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, যেটা বলছিলাম আমরা সেখানে যাচ্ছি বায়োইনফরমেটিক্সের। আমি এখন তোমাদের অনেকেরই কমেন্ট করছি না, তবে তোমরা খেয়াল রাখবা যে ক্লাসে যারা আছো তারা যেন মনোযোগ সহকারে ক্লাসটা করো। দেখো আমি যাচ্ছি, তোমাদের সংখ্যাটা লিখে নাও। বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। এক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করার জন্য ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও অন্যান্য বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। যারা যারা লেখা দরকার লিখে দিবা, আমার স্লাইডগুলো দেখতে পাচ্ছ কিনা সেটাও বলবা। থ্যাংক ইউ ভাই, অ্যাডমিশন এক্সাম দিছিলাম বাট চান্স হয়নি, বাট আচ্ছা নো প্রবলেম। অ্যাডমিশন রাকিন আফসার, তুমি কেমন আছো? রাকিন আমাদের অত্যন্ত রেগুলার স্টুডেন্ট, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে আছো। খান আহমেদ রনি, খান সাহেব আপনি কেমন আছেন? ইয়াস, দেখছো, ওকে রেডি। তারপরে পরের পাত দেখো, এই বায়োইনফরমেটিক্সের প্রধান গবেষণাধীন যে এরিয়াগুলো কোন কোন বিষয় নিয়ে কাজ করে সেটা হচ্ছে জিনোম সিকোয়েন্স অ্যানালাইসিস, মানে সিকোয়েন্স অ্যানালাইসিস, কোনটা পরে কোনটা হবে, জিনোম অ্যানোটেশন, ওকে, কম্পিউটেশন ইভলিউশন বায়োলজি, লিটারেচার অ্যানালাইসিস, তারপরে দেখো অ্যানালাইসিস অফ জিন এক্সপ্রেশন, অ্যানালাইসিস অফ রেগুলেশন, তারপরে অ্যানালাইসিস অফ প্রোটিন এক্সপানশন, অ্যানালাইসিস অফ মিউটেশন ইন ক্যান্সার, কম্পারেটিভ তোমার জেনোমিক্স, তারপরে হাই তোমার থ্রুপুট ইমেজ অ্যানালাইসিস। বাবা একটা কথা বারবার বলি যে কম্পিউটার টেকনোলজি মনে করো যে এই উন্নত হওয়ার সাথে সাথে জীববিজ্ঞানের অনেকগুলো বিষয়কে কিন্তু মনে করো এখন এই কম্পিউটার টেকনোলজির মধ্যে নিয়ে আসছে। অর্থাৎ তোমরা যারা পরবর্তীতে পড়তে যাও, দেখো যে উচ্চশিক্ষা যখন গ্রহণ করতে যাবা অনেকগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্টের মধ্যে কিন্তু এই বায়োটেকনোলজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের পরিবর্তিত বিশ্বের সাথে কিভাবে আমরা মানিয়ে নিব এবং কিভাবে আমরা চলবো, কিভাবে আমাদের তোমার খাদ্যাভ্যাস হবে, সব কিন্তু এখানে তুমি জানতে পারবা। বায়োইনফরমেটিক্সের ব্যবহারের আগে আমরা চলো একটি ভিডিও দেখব। এই ভিডিও দেখে তারপরে আমরা এখানে আসছি। ওকে, সো আমরা একটা ভিডিও দেখে আসি, চলো, তারপরে আমরা আমাদের ক্লাসে আবারও যাচ্ছি। তো দেরি না করে তোমরা এখন একটি ভিডিও দেখবা। সেই ভিডিওটি হচ্ছে বায়োইনফরমেটিক্স একটি ভিডিও। সবাই প্রস্তুত? ইয়াস, অনেকে দেখতে পাচ্ছ, একটু আসো। ওকে, আমরা বায়োইনফরমেটিক্সের ভিডিওতে চলে যাচ্ছি। আমরা দেখব হোয়াট ইজ বায়োইনফরমেটিক্স। খুব মনোযোগ সহকারে দেখো। ওকে, Life sciences are gradually being dominated by big data. By 2025, it is expected that the genomes of 1 billion people will have been sequenced. In other words, we are likely to generate somewhere between 2 and 40 billion gigabytes of genome data within the next decade. And that's only the human genome data. Life sciences can nowadays also obtain measurements on millions of proteins, metabolites, and their interactions. আমি আবারও বলছি, ক্লাসটিকে শেয়ার করে দাও, নিজেদের বলে শেয়ার করে রাখো, পরবর্তীতে দেখতে পারবা। সো দেরি না করে ক্লাস শেয়ার করো, বন্ধুদের মেনশন করো এবং ক্লাসটি রেগুলারলি মনোযোগ দিয়ে করো। খাতায় লিখছো নিশ্চয়ই। আজকের টপিক কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বায়োইনফরমেটিক্স। আমরা লাইফ সায়েন্স নিয়ে এখন পড়াশোনা করছি। বায়োইনফরমেটিক্সের যে ইনফরমেশনগুলো নেওয়া হয় সেটা কিভাবে একটু ছোট্ট একটা ভিডিও দেখে বোঝার চেষ্টা করব। To make sense of enormous volumes of complex data, interdisciplinary researchers are needed to combine knowledge from biology, computer science, and statistics. Forming an essential component of modern-day life science research, this field is known as bioinformatics. One place where this work is carried out is at the Utrecht Bioinformatics Center. Studying the right data can lead to truly groundbreaking discoveries. By analyzing millions of DNA sequence fragments through high-performance computing, we were able to bring to light new unknown organisms. By identifying the 0.1% of a human genome that differs from person to person, we can explain just why two people never look the same. And by predicting the structures of proteins in a cell, we are beginning to understand why some of us get sick, while others live long, healthy lives. These are the reasons why Utrecht Science Park promotes the sharing of bioinformatics expertise and the combining of different disciplines. Together, life sciences and big data
can help us address the challenges of tomorrow. সো আশা করি বুঝতে পারছো যে তোমরা এই বায়োইনফরমেটিক্স ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে আমাদের বায়োলজিক্যাল ডাটাগুলো নিয়ে অ্যানালাইসিস করা হয়, তথ্যগুলো নিয়ে এই যে আমাদের ডিএনএ আরএনএর গঠন, মানুষ কেন এমন হয়, আমি দেখতে কেন এমন, তুমি দেখতে কেন এমন, নিশ্চয়ই করে একটা ইনফরমেশন সেখানে আছে। একটা মানুষের সিকোয়েন্সগুলো নিয়ে আলোচনা করে, যদিও এটি বায়োলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমি চাই না কোনো একটি তথ্য বা ছোটখাটোভাবে যদি উল্টাপাল্টা বলে ফেলি বায়োলজির মানুষ যারা আছে তারা রাগ করতে পারেন। কারণ তুমি ডেফিনেটলি আজকে আমাদের 2টার সময় ক্লাস হয়েছে, সেখানে তুমি কিন্তু দেখে নিতে পারবা। ওকে, রাইট। আর অনেকে আমাকে বলছো যে আমাদের সার্ভার জান শাকিল কিন্তু ইতিমধ্যে চলে আসছে। শাকিল, তুমি কেমন আছো? আনন্দমোহন কলেজ থেকে চলে আসছে শাকিল। হ্যালো শাকিল। এবং অনেকে আমাকে বলো যে আমি কমেন্ট করি না। আসলে যে কমেন্ট চলতে থাকে, কমেন্টের মাঝখানে যার কমেন্ট যদি মিস হয়ে যায় কিছু মনে করো না। আবার কেউ কেউ বলো স্যার ভিডিওগুলো বাংলা করে দিলে সব অনেক সুবিধা হয়। বাবা, বুঝতে হবে তুমি এখন এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়বা, ইউনিভার্সিটিতে পড়বা। এখন দেখো এই উন্নত বিশ্বের সাথে কম্পিট করতে গেলে তোমাকে কিন্তু ইংরেজিটা শিখতেই হবে বাবা। তুমি সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো বা কমার্সে পড়ো অথবা মাদ্রাসায় বোর্ডে পড়ো, যেখানেই পড়ো না কেন ইউ হ্যাভ টু ভেরি গুড অ্যাট ইংলিশ। ওকে, ইংলিশ তুমি যদি ভালো বুঝতে না পারো, ভালো বলতে না পারো, তাহলে অনেক জ্ঞানী কিন্তু আহরণ করা থেকে তুমি কিন্তু একটু বঞ্চিত হয়ে যাবা। সো চেষ্টা করবা বোঝার জন্য, হোক না সেটা আমার ক্লাসের মাধ্যমে। আর যেখানে যেখানে বাংলা ভিডিও আছে সেখানে তো আমি তোমাকে বলবোই। তাই দেরি না করে চলো এখন একটি বাংলা ভিডিও দেখবো। আর এই ভিডিওটি আমি নিয়েছি সিস্টেক পাবলিকেশনের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে নিয়েছি। অল ক্রেডিট গোজ টু সিস্টেক পাবলিকেশনস। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলো এখন বায়োইনফরমেটিক্স সম্পর্কে জানবো। আমরা আবার লাইটটি অফ করে দিচ্ছি। বায়োইনফরমেটিক্স। বৈজ্ঞানিক এবং গবেষকরা মানুষের কল্যাণার্থে আবিষ্কারের জন্য তাদের সারা জীবন ব্যয় করে থাকে। তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তৈরি হয় মূল্যবান অনেক তথ্য। সর্বদাই সমৃদ্ধ হচ্ছে এই তথ্য ভাণ্ডার। অনেক সময় না জানার কারণে একই গবেষণার পুনরাবৃত্তি করে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। গবেষকদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষণার মধ্যে আন্তঃসম্পর্ক তৈরির টুল প্রয়োজন হয়, ফলে নতুন কোনো বিষয়ে গবেষণা দ্রুত হয়। বায়োইনফরমেটিক্স এক্ষেত্রে তথ্য ইন্টারলিঙ্কিং করতে সহায়তা করে দ্রুত ফলাফল প্রদান করে। সময়ের সাথে সাথে কিভাবে জৈব তথ্যের পরিমাণ বাড়ছে। এক হিসেবে দেখা যায় প্রতি 15 মাসে ডাটাবেজে জৈব তথ্য দ্বিগুণ হচ্ছে। এই বিপুল পরিমাণে তথ্য বিশ্লেষণের জন্য তাই ব্যবহৃত হচ্ছে তথ্য প্রযুক্তি। জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ হলো বায়োইনফরমেটিক্স। জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স। ASK.com অনুসারে বায়োইনফরমেটিক্সের সংজ্ঞা। বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। এক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করে ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য বিষয়। গত শতাব্দীর মাঝামাঝি সময় যখন ডিএনএ এর গঠন জানা গেল, বোঝা গেল ডিএনএ গুরুত্ব ক্রমাগত বাড়তে থাকলো জৈব তথ্য নিয়ে গবেষণা। বিভিন্ন আধুনিক প্রযুক্তি যেমন ডিএনএ সিকোয়েন্সিং এর উদ্ভাবনের ফলে দ্রুত বাড়তে থাকলো এই জৈব তথ্যের সংখ্যা। তাই জীববিজ্ঞানে বাড়তে থাকলো গণবিদ্যা বা কম্পিউটেশনাল টেকনিক, তথ্যবিদ্যা বা ইনফরমেটিক্স এর প্রয়োজন। জন্ম নিল বায়োইনফরমেটিক্স। কম খরচে পরিবেশের কম ক্ষতি করে বেশি উৎপাদনের পদ্ধতি খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা দ্বারস্থ হচ্ছেন বায়োটেকনোলজি। এখন পৃথিবীতে জয় জয়কার বায়োটেকনোলজির জৈব প্রযুক্তি। উৎপাদন খাতে বায়োটেকনোলজি দুনিয়াকে নেতৃত্ব দেবে। বায়োইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। আর এই ধারণা লাভ করার জন্য অনেক হিসাব নিকাশ করা হয়। যে পদ্ধতিগুলো প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, যান্ত্রিক শিক্ষা ইত্যাদি। বায়োটেকনোলজির প্রাসাদে ঢুকতে দুইটি দরজা। একটি হলো মলিকুলার বায়োলজি বা অনুপ্রাণ বিজ্ঞান এবং আরেকটি হলো বায়োইনফরমেটিক্স। অনুপ্রাণ বিজ্ঞান কাজ করে মূলত ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি নিয়ে। বায়োইনফরমেটিক্সের প্রধান গবেষণাদের এরিয়া হলো সিকোয়েন্স অ্যানালাইসিস, জিনোম অ্যানোটেশন, কম্পিউটেশনাল ইভলিউশনারি বায়োলজি, লিটারেচার অ্যানালাইসিস, analysis of gene expression,
analysis of regulation, analysis of protein expression, analysis of mutations in cancer, comparative genomics, high-throughput image analysis. বায়োমেট্রিক্স অনেক সময় কমিয়ে অর্থ সাশ্রয় করে, যেমন কোন একটি ভাইরাসের বিরুদ্ধে পেপটাইড ভ্যাকসিন তৈরি করা হয়। এই ভাইরাসের জন্য হয়তো 100টি পেপটাইড সম্ভব। পেপটাইড হলো অ্যামিনো অ্যাসিডের সরলরৈখিক সিকোয়েন্স, কিন্তু এদের মধ্যে হয়তো 2টি থেকে 5টি পেপটাইড ভ্যাকসিন হিসেবে কাজ করবে, বাকিটা করবে না। এখন এই 100টি এক্সপেরিমেন্ট ওয়েট ল্যাবে গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক রিএজেন্ট ব্যবহার করে পরীক্ষা করতে গেলে বিশাল খরচ, পরিশ্রম এবং সময় লাগবে। এক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স সহায়তা করে। যখন জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয়, তখন তাকে বলে ট্রাই ল্যাব। এখানে রিএজেন্ট এক প্রকার রাসায়নিক বস্তু প্রয়োজন হয় না। ট্রাই ল্যাবে বিজ্ঞানীরা তথ্য প্রযুক্তির সহায়তায় নানা ধরনের বিশ্লেষণ করে, ত্রিমাত্রিক মডেলিং, সিমুলেশন বিশ্লেষণ করে যারা কাজ করতে পারে সম্ভব এমন 10টা পেপারে বের করে আনতে পারে। অতঃপর ওয়েট ল্যাবে 100টি পেপারে নিয়ে কাজ না করে এই 10টি মাত্র পেপারে নিয়ে কাজ করে কাঙ্ক্ষিত সফলতা পেতে পারে। এভাবে বায়ো ইনফরমেটিক্স 10 গুণ কাজ, সময়, পরিশ্রম ও অর্থ কমিয়ে দেয়। ধান, পাট, গম সহ নানাবিধ ফসলের উন্নত জাত উদ্ভাবন, মিউটেশন ব্রিডিং বা সংকরায়ন প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সংকরায়ন পদ্ধতিতে কাঙ্ক্ষিত এক বা একাধিক গুণাবলী নির্ভর কয়েকটি জিন দিয়ে কোনো একটি জাতের মধ্যে আনা হয়, আর জটিল কাজটি সহজ করে দেয় বায়ো ইনফরমেটিক্স। তাই খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে বায়োটেকনোলজির গুরুত্ব অপরিসীম। Bioinformatics এর ব্যবহার, application of bioinformatics. 1. Molecular medicine. 2. Personalized medicine. 3. Preventive medicine. 4. Gene therapy. 5. ঔষধ উন্নয়ন, drug development. 6. Microbial genome application. 7. Waste cleanup. 8. আবহাওয়া পরিবর্তন শিক্ষা, ক্লাইমেট চেঞ্জ স্টাডিজ। 9. বিকল্প শক্তি উৎস, অল্টারনেটিভ এনার্জি সোর্সেস। 10. বায়োটেকনোলজি। 11. অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। 12. মাইক্রোবেসিক ফরেনসিক বিশ্লেষণ, ফরেনসিক অ্যানালাইসিস অফ মাইক্রোবস। 13. বায়ো অস্ত্র উৎপাদন, বায়ো ওয়েপন ক্রিয়েশন। 14. বিবর্তন শিক্ষা, এভলিউশনারি স্টাডিজ। 15. শস্য উন্নয়ন, ক্রস ইমপ্রুভমেন্ট। 16. কীট প্রতিরোধ, ইনসেক্ট রেজিস্ট্যান্স। 17. পুষ্টির মান উন্নয়ন, ইমপ্রুভ নিউট্রিশনাল কোয়ালিটি। 18. খরা প্রতিরোধ উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ ড্রাগ রেজিস্ট্যান্স ভ্যারাইটিস। 19. ভেটেরিনারি বিজ্ঞান, ভেটেরিনারি সায়েন্স। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেক মনোযোগ দিয়ে এই বায়োইনফরমেটিক্সটি বোঝার জন্য তোমরা অনেকেই ক্লাসে একটু আগে জয়েন করেছো। যারা একটু আগে জয়েন করেছো তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। অনেকেই বলছো স্যার আমার কমেন্ট পড়েন না। তোমাদের অনেকের কমেন্ট যাদের পড়তে পারি নাই দুঃখিত, পড়ে দিব তোমাদের কমেন্ট ইনশাআল্লাহ। আর অনেকেই বলছো যে ব্যাপারগুলো বুঝতে পারছো, অনেকেই বলছো ক্লাস ভালো লাগছে। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছো এই ব্যাপারে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বায়োইনফরমেটিক্সের হচ্ছে যে ব্যবহারগুলো রয়েছে সেই ব্যবহারগুলো আমরা বায়োইনফরমেটিক্স দেখলাম। এবার আসো যে বায়োইনফরমেটিক্সের যে ব্যবহারগুলো রয়েছে সেই ব্যবহারগুলো আরেকবার একটু বুঝে নেই। যে তোমরা একটু আগে ভিডিওটি দেখলে সেটি নিয়ে আমরা একটু আলাদা আলাদা করে আলোচনা করি। সেটা হচ্ছে যে মলিকুলার মেডিসিনগুলো তোমরা জানো যে আমাদের এই জিনোম সিকোয়েন্স, তারপরে ডাটা অ্যানালাইসিসগুলো করে, বায়োলজিক্যাল ডাটা অ্যানালাইসিস করে কম্পিউটার টেকনোলজির সাহায্যে আমরা নতুন নতুন মেডিসিন কিন্তু আবিষ্কার করি, সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। বায়োইনফরমেটিক্সের তোমার হচ্ছে পার্সোনালাইজ মেডিসিন, সে ফর এক্সাম্পল তোমার মনে করো যে এই যে জিনোম সিকোয়েন্সিং করে তোমরা আমাদের দেখবা যে এগুলো সবই কিন্তু বায়োটেকনোলজির একটি শাখা, বুঝতে পারছো? সেখানে দেখবা যে আমাদের ইনসুলিন সহ অন্যান্য অনেক ওষুধ কিন্তু আবিষ্কার করা হয়। বায়োইনফরমেটিক্সের প্রিভেন্টিভ মেজার আসলে অনেক মেডিসিনের কথা বলা হচ্ছে। তারপরে জিন থেরাপি, তোমরা জানো যে মানে
আমরা এই জিন থেরাপি মানে যে জেনোম বা জিএমও মনে করো জেনেটিক্যালি মডিফাইড যে খাবারগুলো আছে, সে ফর এক্সাম্পল এই মুহূর্তে বাংলাদেশে মনে করো এখন তো শীতকাল, সিমের সিজন, তাই তো, সবজি সিজন, যে যখন শীতকালে যে সবজিটা পাওয়া যায় মানে গরমকালে পাওয়া যায় না, আবার গরমকালে যেটা পাওয়া যায় শীতকালে পাওয়া যায় না। সো এই যে শীত গ্রীষ্ম এই যে ফল বা সবজি এগুলোকে সারা বছর জন্য যে পাওয়া যায় এগুলো নিয়ে কিন্তু তোমার ডাটা অ্যানালিসিস করা হয় এবং তাদের জিনোম সিকোয়েন্স বা ডিএনএ আরএনএ অ্যানালিসিস করে পরবর্তীতে কিন্তু মনে করো যে আমাদের নতুন নতুন ফল উৎপাদন করা হয়। যদিও বায়োলজির স্যারেরা আরো ভালো বলতে পারবেন। তারপর আমি তোমাকে বলেছি তোমাদের বইয়ে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা হচ্ছে যদি কখনো আসে বায়ো ইনফরমেটিক্স কি, তখন তোমরা বলবা বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, গণিত এবং পরিসংখ্যানের সমন্বিত একটি শাখা। এটি মূলত সৃষ্টি হয়েছিল জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলোর ব্যাখ্যা করার জন্য হয়ে গেল। এবার আসো যে এই বায়ো ইনফরমেটিক্স সাধারণত 4টি ভিন্ন ভিন্ন শাখার ভিন্ন ভিন্ন উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়ো ইনফরমেটিক্স কাজ করে। এর মধ্যে প্রথমটা হচ্ছে আণবিক জীববিদ্যা ও মেডিসিন, যেটা উৎস বিশ্লেষণের কাজ করে থাকে সেটা। তারপরে হচ্ছে ডেটাবেস, যেটা কম্পিউটার টেকনোলজি কাজ করে এখানে, তোমরা অলরেডি ডেটাবেস সম্পর্কে জানো। তারপর প্রোগ্রাম তো জানো, আমরা হচ্ছে প্রোগ্রাম দিয়ে সফটওয়্যার বানাই, সফটওয়্যার যে কালেকশন অফ প্রোগ্রামস, অনেক প্রোগ্রাম, এগুলো তোমরা জানো। তারপরে তোমরা যেগুলো দেখো সেটা হচ্ছে যে আমাদের গণিত পরিসংখ্যান অনেক বিষয়গুলো কাজে লাগে। সো বায়ো ইনফরমেটিক্সের আমাদের ব্যবহারগুলোতে পরে আবার যাচ্ছি। কি ব্যাপার, স্লাইড আছে ওকে, একটু ওয়েট, তো দুষ্ট হয়ে গেছে, বুঝতে পারছো, স্লাইডটা দুষ্ট হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। ওকে, সেখানে আমরা এই তো পেয়ে গেছি। এখন ছবিগুলো তুলে নিবা সুন্দর করে, তাহলেই হয়ে যাবে। আশা করি স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। প্রিভেন্টিভ মেডিসিনের কথা বলেছিলাম, জিন থেরাপির কথা বলেছিলাম, একটু পরে আমরা এটা দেখবো। জিন থেরাপি, ঔষধ, ড্রাগের ক্ষেত্রেও তোমার মনে করো ওষুধ তৈরি করতেও এই বায়োইনফরমেটিক্স কাজে লাগে। মাইক্রোবায়োলজিক্যাল তোমার জিনো অ্যাপ্লিকেশন, সেগুলো বায়োইনফরমেটিক্সের আরও একটা ব্যাপার লাগে, সেটা হচ্ছে যে এই আবহাওয়া পরিবর্তনে কিন্তু বায়োইনফরমেটিক্স এটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে বিকল্প শক্তির উৎস, যেটাকে আমরা যেমন দেখো সোলার এনার্জি, সেখানেও কিন্তু এই বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়। আমরা এই উৎসগুলো নিয়েছি আজকের ক্লাসের যে তথ্যগুলো, সেগুলো হচ্ছে যে বিভিন্ন বই থেকে নেওয়া। বায়োটেকনোলজি তুমি জানো, অলরেডি দেখলা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, একটু তাড়াতাড়ি বলছি কারণ তোমাদের বইয়ে সাধারণত এখান থেকে বড় প্রশ্নের মধ্যে একটাই আসতে পারে, সেটা হচ্ছে এই বায়োটেকনোলজি কি, এই টাইপ বায়োইনফরমেটিক্স কি, এই ধরনের বায়োইনফরমেটিক্সের ব্যবহার, এই ছোটখাটো ব্যাপারগুলো আসবে। এখান থেকে খুব বড় কোনো প্রশ্ন সাধারণত আসে না। মাইক্রোবায়োস ও ফরেনসিক বিশ্লেষণে এটাও কাজে লাগে। তারপরে আমরা এই বায়োলজিক্যাল যে অনেক ওয়েপন, অস্ত্র যেগুলো আছে, জীবাণু অস্ত্র, সেগুলো তৈরি করতেও কিন্তু এই বায়োইনফরমেটিক্স কাজে লাগে। থ্যাংক ইউ। আমি কিছু বুঝতে পারছো না কেন? ওকে, এই কমেন্ট করবা না, সেটা হচ্ছে যে এই বাজে কমেন্ট করবা না কেউ। তারপরে দেখো এই যে আমাদের ইভলিউশন স্টাডিজ, সেটাও কিন্তু তোমার বলা হচ্ছে। ও তোমাদের যদি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের প্রথম অধ্যায়ের ক্লাস কিন্তু এই সপ্তাহে শেষ হয়ে যাবে, আগামী মঙ্গলবারে। এরপরে কিন্তু তোমাদের ক্লাস একদম তৃতীয় অধ্যায় থেকে শুরু হবে। সো বি ভেরি অ্যাটেন্টিভ এবং সবাই কিন্তু সেই ক্লাসগুলো করবে এবং সেই ক্লাসগুলো কিন্তু আরও বেশি, অনেক বেশি ইন্টারেক্টিভ হবে। ওকে, দেন তোমার মনে করো শস্য উৎপাদন, তোমরা জানো যে এই যে আমরা বায়োলজিক্যাল ডাটাগুলো মানে অনুসন্ধান করে নতুন নতুন শস্য খাবার উৎপাদন করি, তাই না? দেখবা যে আগে যে টমেটোটা খুব ছোট ছোট হইতো, সেই টমেটো অনেক বড় হয়। আগে যে লাউগুলো ছোট হতো, এটা অনেক বড় হয়। তারপরে মনে করো যে আমাদের বিভিন্ন ধরনের সারা বছর যেন ধান হয়, সেই ধরনের ব্যাপার, নতুন নতুন ধানের উৎপাদন, এগুলো কিন্তু এখানে আছে। তারপরে কীট প্রতিরোধেও কিন্তু এই বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়, এই তথ্যগুলো নিয়ে সেটা কাজে লাগে। ওকে, থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ। প্রিয় শিমুল, পলাশ, কেমন আছো বাবা? ওকে, পুষ্টির মান উন্নয়নে, খাদ্য পুষ্টির মান উন্নয়নেও এটি ব্যবহার করা হয়। বায়োইনফরমেটিক্সের মধ্যে তোমার খরা প্রতিরোধেও এগুলো ব্যবহার করা হয়। অলরেডি তুমি জানো ইনফরমেশনগুলো নিয়ে কাজে লাগে। ভেটেরিয়ান সায়েন্সে তো এগুলো কাজে লাগেই, সেটা আমরা সবাই জানি। এছাড়া আমাদের আজকের ক্লাস থেকে একটা প্রশ্ন তোমরা জেনে রাখবা, সেটা হচ্ছে যে বায়োইনফরমেটিক্সের প্রভাবগুলো আলোচনা করো এবং সবাই এই যে বায়োইনফরমেটিক্স কি এর সংজ্ঞা লিখবা। বায়োইনফরমেটিক্সের প্রধান গবেষণার বিষয় এরিয়াগুলো কি কি, যেটা আমি তোমাদের
প্রথমে দেখালাম সেটা, আর বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার লিখবা। আশা করি বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে তোমরা বুঝে গিয়েছো। আমাদের আজকের সেকেন্ড টপিক সেটি হচ্ছে আমরা পড়বো আজকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রাইট? সো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা এখন একটু ইম্পর্টেন্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আমরা শুরু করার আগে চলো আগে একটি ভিডিও দেখবো, ভিডিও দেখে তারপরে কাজ করবো। আবারও আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য সিস্টেক পাবলিকেশনসের যে আমাদের ভিডিওটি রয়েছে সেটা আমরা দেখবো। থ্যাংক ইউ সো মাচ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন, ম্যানিপুলেশন, জিএম ও বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেনিক উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। বিজ্ঞানের দৃষ্টিতে সমস্ত প্রাণীর বিকাশের মূলে নিহিত রয়েছে এর ডিএনএ জেনেটিক কোড। ডিএনএ হল জীবদেহের নীল নকশা। ডিএনএতে সংরক্ষিত তথ্যের উপর জীবদেহের জৈব রাসায়নিক প্রক্রিয়ার ব্যবস্থাপনা নির্ভর করে। জীবদেহের ডিএনএ বিভাষিত একক বৈশিষ্ট্যকে জিন বলা হয়। 1970 সালে আণবিক কাছি নামে সমাদৃত রেস্ট্রিকশন এনজাইম, যা দিয়ে ডিএনএ অণু কাটা যায়, আবিষ্কারের পর মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যাত্রা শুরু হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে কৌশল অবলম্বন করে এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। এই প্রযুক্তি কাজে লাগিয়ে ডিএনএ সূত্রের কাঙ্ক্ষিত অংশ ক্ষুদ্র এককোষী আবাদী জীব তথা ব্যাকটেরিয়া থেকে মানবদেহে, উদ্ভিদ কোষ থেকে প্রাণী দেহে এবং প্রাণী কোষ থেকে উদ্ভিদ দেহে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আর এই কাজ সফল করতে কোনো এক জীবের ডিএনএ জেনেটিক পদার্থকে এমনভাবে পরিবর্তিত করা হয় যাতে তার নিজস্ব জিনের কাজ করার ক্ষমতা লোপ পায়, কিংবা ভিন্ন কোনো জীবের জেনেটিক পদার্থের সাথে মিশে নতুন জিন বা বৈশিষ্ট্য সৃষ্টি করে। উন্নত বিশ্বের অনেক দেশে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ঔষধ কোম্পানি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করে বাণিজ্যিক সুবিধাটি গ্রহণ করছে। উদাহরণস্বরূপ, মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে। তাছাড়া রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফসল উদ্ভিদের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। এসব জাতকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ: 1. ডিএনএ নির্বাচন। 2. ডিএনএর বাহক নির্বাচন। 3. ডিএনএ কর্তন। 4. কর্তনকৃত ডিএনএ প্রতিস্থাপন। 5. পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর। 6. রিকম্বিনেন্ট ডিএনএর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। বর্তমান বিশ্বে বর্ধিত জনসংখ্যার খাদ্য উৎপাদন, শিল্প উৎপাদন, পরিবেশ রক্ষা সহ মানব জীবনের নানান চাহিদা মেটাতে কাজ করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। মেডিকেল সায়েন্স এবং ফার্মাসিউটিক্যালস ও কসমেটিক ইন্ডাস্ট্রির জীবন রক্ষাকারী ঔষধ উৎপাদন, এনজাইম ও হরমোন উৎপাদনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিতে উন্নত প্রযুক্তির ফলনের জন্য জেনেটিক প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন প্রচন্ড ঠান্ডা পরিবেশ টমেটো উৎপাদনের জন্য প্রতিকূল। এই পরিবেশে টমেটোর ফলন কম হয়। অন্যদিকে মাছ অনেক ঠান্ডা পরিবেশে স্বাচ্ছন্দ্যে টিকে থাকতে পারে। বিজ্ঞানীরা কি জিনের কারণে মাছ অত্যন্ত ঠান্ডা প্রতিরোধ করতে পারে তা শনাক্ত করে জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে টমেটোতে এই অ্যান্টিফ্রিজ ঠান্ডা প্রতিরোধক জিনকে সন্নিবেশিত করে নতুন জাতের টমেটো আবিষ্কার করছে। এভাবে প্রচন্ড শীতের প্রতিকূল পরিবেশেও টমেটোর ফলন বাড়ানো যায়। আমাদের দেশের কৃষকরা পাট চাষ করে। বর্তমানে কৃষিতে উন্নত জাতের ফলনের জন্য
জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের হাইব্রিড ফসল উৎপাদন করা হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি জটিল প্রযুক্তি। এই প্রযুক্তিকে অনেক সূক্ষ্ম বিশ্লেষণ করতে হয় এবং তথ্য সংরক্ষণ করতে হয়। এই প্রযুক্তির বিভিন্ন প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার। অনেকেই ক্লাসে জয়েন করেছো, ইতিমধ্যে আমাদের অনেক বড় স্টুডেন্ট জয়েন করেছো। আয়শা জয়েন করেছো। হ্যালো আয়শা, কেমন আছো? রুসি জয়েন করেছো। রুসি হচ্ছে আমাদের এখানে টপ ফ্যান। এবং অনেকেই সাদিয়া মজুমদার আছো, তৌসিফ মহিম আছো। ইয়েস, আমি ভালো আছি। এবং জয়ন্ত জুয়েল, তুমি কেমন আছো? রাফিয়া জান্নাত সিনথিয়া, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ভিডিওটা যখন দেখবা তখন এখানকার ইনফরমেশনগুলো ভালো করে নেওয়ার চেষ্টা করবা। Use of genetic engineering. ইনসুলিন তৈরি। মানবদেহে ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে উপবিষ্ট করে বাহ্যিকভাবে ইনসুলিন উৎপাদন হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় সুফল। ইনসুলিন ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রয়োজন হয়। উন্নত মানের বাজে কমেন্ট যেই করবা পড়ার বাইরে বাজে কমেন্ট করা হলে সিম্পলি ব্লক খেয়ে যাবা, কারণ পরবর্তীতে আর এখানে ক্লাস করতে পারবা না। আমরা সবাই চাই অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র এবং যেটা হচ্ছে যে কাজের সময় কাজ, পড়ার সময় পড়া, দুষ্টামির সময় দুষ্টামি। যখন আমরা ফান করবো একসাথে ফান করবো, যখন আমরা পড়াশোনা করবো একসাথে পড়াশোনা করবো। পড়ার সময় যদি কেউ বাজে কমেন্ট করবা তাদের কিন্তু ব্লক করে দেওয়া হবে। ওকে, ভালো থেকো সবাই। ফসল উৎপাদন। ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন সয়াবিন, ভুট্টা, তুলা, তেলবীজ, টমেটো, পেঁপে ইত্যাদি জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলোর উৎপাদন বৃদ্ধি, পোকামাকড় ও অন্যান্য উদ্ভিদনাশক ছত্রাক ও ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে। জেনেটিক্যালি পরিবর্তিত ফসল অধিক খরা ও ঠান্ডা সহ্য করতে পারে। রোগের চিকিৎসা। জিন থেরাপির মাধ্যমে রোগীর চিকিৎসা এবং ত্রুটিপূর্ণ মানুষের জিন পরিবর্তন করে সুস্থ করে তোলা যায়। ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন। নির্দিষ্ট জিনের ক্লোনিং দ্বারা নতুন অনেক ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা হয়। হরমোন তৈরি। শিল্পজাত ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হিউম্যান গ্রোথ হরমোন বামরত্ব, পেটে উত্তরে এবং পোড়া ত্বক, ফেটে যাওয়া হাড় এবং খাদ্যনালীর আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ভাইরাস নাশক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি ইন্টারফেরন মানব কোষ থেকে নিঃসৃত এক ধরনের রস ভাইরাস নাশক অ্যান্টিভাইরাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। টিকা জ্যামিতি তৈরি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে জৈব কারখানায় প্রচুর পরিমাণে প্রোটিন ও এনজাইম উৎপাদন করা যায়। মৎস্য উন্নয়ন করার জন্য জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয় করার জন্য যেটা হচ্ছে যে পড়ার বাইরে অনেকেই কথা বলছো, বি ভেরি কেয়ারফুল। অনেকেই বলছো স্যার ভিডিওটা অফ করেন, লাইট অফ করেন। প্লিজ নতুন কিছু শিখো, সেটা হচ্ছে স্যারদেরকে যখন বলবা স্যার ভিডিও অফ করেন প্লিজ, প্লিজ কথাটা বলতো, প্লিজ PLZ লিখে দাও দরকার হইলে। বুঝতে পারছো না? বুঝো নেই। তুমি যখন স্যারকে বলবা স্যার ভিডিও অফ করেন, এটা অর্ডার বোঝা যায়। তুমি মুরব্বীদেরকে, বড়দেরকে কিভাবে কথা বলবা, ছোটদেরকে কিভাবে কথা বলবা, সেটা একটু শিখতে হবে। কথা বুঝতে পারছো? শুধু পড়াশোনা করলে হবে না, ভালো মানুষের মতো মানুষ হতে হবে। আর অনেকেই ক্লাসে জয়েন করেছো, থার্ড চ্যাপ্টার নেক্সট উইক থেকে শুরু হবে বলে অনেকেই আনন্দিত। অনেকেই বলছো আমি কোন ক্লাস করছি, এটা হচ্ছে যে উপরে সাধারণত লেখা থাকে। তারপরে বলছি একাদশ শ্রেণী ICT ক্লাস প্রতি শনিবার এবং মঙ্গলবার তোমাদের এই কিশোর বাতায়নে সকাল 11টা থেকে আমাদের প্রতিবার রেগুলারলি ক্লাসটা হচ্ছে। সো তোমরা ক্লাসটা করো। আজকে আমাদের প্রথম অধ্যায় পড়াচ্ছি। প্রথম অধ্যায়ের কোন চ্যাপ্টার বলো তো? একদম প্রথম চ্যাপ্টারের আমাদের আজকে যে পাঠ সেটি হচ্ছে
বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইতিমধ্যে বায়োইনফরমেটিক্স সম্পর্কে আমরা জেনেছি, এতক্ষণ আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা ভিডিও দেখলাম, এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তোমাকে বলছি। খেয়াল করে দেখো, ইঞ্জিনিয়ারিং মানে তো জানো অ্যাপ্লিকেশনস অফ ম্যাথমেটিক্স, বারবারই বলছি। খেয়াল করো যে কোনো কারণে আমি একটু মনে করে শর্ট হইতে পারি, আমার ছোট ভাই মনে করে একটু লম্বা হইতে পারে। এখন আমি কেন শর্ট হইলাম ছোটবেলায়, বা কি কারণে আমি শর্ট হইতে পারি, এই ব্যাপারটা যদি ছোটবেলায় আমি মনে করো যে আমার ডিএনএ অ্যানালাইসিস করে, জিনোম সিকোয়েন্স অ্যানালাইসিস করে জানা যেত, তাহলে ওই জায়গায় যে প্রবলেমটা আছে, যে জিনের কারণে আমি খাটো হয়ে যেতে পারি, আমি মোটা হয়ে যেতে পারি, বা আমি লম্বা হয়ে যেতে পারি অতিরিক্ত, সেই যে ব্যাপারগুলো যদি আমি আগে থেকে শনাক্ত করে তারপরে পরবর্তীতে যদি মনে করো যে সেগুলোকে ব্যবস্থা নিতে পারতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু পরিবর্তন নিজেরাই পরিবর্তিত হয়ে যেতে পারতাম। ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম, ওই যে একটু আগে তুমি দেখলা যে সাধারণত শীতের সময় যে সবজিগুলো হয় না, সেটা গ্রীষ্মকালে যেটা হয় সেটাকে শীতকালে কিভাবে হওয়ানো যায়, বা শীতের সময় যেটা হয় গ্রীষ্মকালে কিভাবে হওয়ানো যায়, কি কারণে মনে করো টেম্পারেচার এরা সহ্য করতে পারে না, আবার কি কারণে এরা টেম্পারেচার সহ্য করে, এই ব্যাপারগুলোকে তুমি যদি মনে করো জিনোম সিকোয়েন্স অ্যানালাইসিস করে সেই জায়গা থেকে রিকোয়ারমেন্ট ডিএনএ, ওই যে ডিএনএ তোমার মনে করো আণবিক কাঁচি দিয়ে যেটা তুমি কেটে তুমি তৈরি করা যেত, তাহলে কিন্তু মনে করো আসলেই তোমার কি হতো যে আমাদের এই বিশ্ব কিন্তু অনেক দূর এগিয়ে যেত এবং যাচ্ছে কিন্তু অলরেডি, তাই না? খেয়াল করে দেখো যে একটা সময় এই যে আমরা এখন এত মানুষ বাড়তেছে আস্তে আস্তে, জমির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। এখন এমন হইতে পারে যে আরে জমির পরিমাণ তো কমে গেল, তাহলে তো নিশ্চয়ই আমাদের একেবারেই যে কি বলে খাবার দাবারে কিন্তু সংকট পড়ে যাবে, খাবার দাবার কিন্তু আর থাকবে না, নদী নালা খাল বিল কমে যাচ্ছে, জমিও কমে যাচ্ছে, তাহলে হয়তো নিশ্চয়ই ফসল হবে না, মাছ বা অন্যান্য যে তোমার যেমন আমরা প্রাণীজ আমিষ যেগুলো খাই সেগুলো তো খেতে পারবো না। কিন্তু না, খেয়াল করে দেখো এই যে আগে যে জমিতে বছরে একবার বা দুইবার ফসল হতো, সেখানে কিন্তু 3 বার 4 বার ফসল ফলানো যায়। আগে যে জমিতে মনে করো যে 1 মণ বা 2 মণ ধান হতো, সেখানে প্রায় 20 মণ 30 মণ ধান ফলানো যায়, তাই না? এগুলো সবই কিন্তু আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই টেকনোলজি ব্যবহার করে কিন্তু তৈরি করা হচ্ছে। আরো একটি কথা বলি, আমি আমার ওই পড়ার মানে কম্পিউটার সায়েন্স পড়ার পরে ক্রিমিনোলজি এবং ক্রিমিনাল জাস্টিস একটি সাবজেক্ট, তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান, সেখানে আমি পড়েছি। ও একজন জানতে চেয়েছে প্লেজিয়ারিজম কি। প্লেজিয়ারিজম হচ্ছে যে অন্যের লেখা কপি করে বা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া, এটাকে বলে প্লেজিয়ারিজম। বুঝতে পেরেছো? সে ফর এক্সাম্পল তোমাকে একটা অ্যাসাইনমেন্ট করতে দিল, তুমি ইন্টারনেটে মনে করে সার্চ দিলা, তা আমি একদম সার্চ দিয়ে হুবহু তার কপিটা নিয়ে তুমি তোমার নিজের নামে চালিয়ে দিলা, তাকে ক্রেডিটও দিলা না, সেটাই সাধারণত প্লেজিয়ারিজম। তবে আমরা অন্যের লেখাও নিতে পারবো, তারও কিন্তু একটা মাত্রা আছে, যে কতটুকু নিতে পারবো কতটুকু নিতে পারবো না সেটা সম্পর্কে। যেটা বলছিলাম, সেখানে কিন্তু তোমার মনে করো লম্ব্রোসোর বর্ন ক্রিমিনাল থিওরি, মানে বর্ন ক্রিমিনাল থিওরি, এন্ড বর্ন ক্রিমিনাল থিওরিটা কি ছিল, যে একটি মানুষ অপরাধী হবে নাকি অপরাধী হবে না তার নাকি জিনোম সিকোয়েন্স ডিএনএ আর এর মধ্যে নাকি লেখা আছে। তখন আমি স্যারকে আবার বললাম যে স্যার, আমি যদি আমার ডিএনএ আর এর মধ্যে যদি লেখা থাকে যে আমি বড় হইলে অপরাধী হবো নাকি ভালো মানুষ হবো, তাহলে আমি অপরাধী হলে তো এটা আমার দোষ না, আমার ডিএনএ এর মধ্যে লেখা আছে। আবার মনে করো আমি যদি ভালো মানুষ হই, সেটা তো আমার ক্রেডিট না, কারণ আমার ডিএনএ এর মধ্যে লেখা আছে। তখন স্যার যেটা বললো, সাধারণত ওই যে তোমার সে ফর এক্সাম্পল একটা মানুষ অপরাধী হওয়ার প্রবণতা তার মধ্যে বেশি, এখন তাকে যদি ছোটবেলা থেকেই অপরাধের সুযোগ যেন না পায়, সেই ব্যবস্থাগুলো যখন আমি মনে করো যে কমায় দিব, তখন আস্তে 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 কিন্তু সে কিন্তু পরবর্তীতে সে অপরাধ করাটাই ভুলে যাবে, সে কিন্তু ভালো মানুষ হয়ে যাবে। এরকম আরো অনেক ব্যাপার স্যাপার ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে। তোমরা যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বা, শাহজালাল বিশ্ববিদ্যালয় আছে এটি, তাই না? এবং ঢাকা ইউনিভার্সিটিতেও আছে। অনেক বিশ্ববিদ্যালয় এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স এগুলো নিয়ে কিন্তু পড়ানো হচ্ছে। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এবং উন্নত বিশ্বের জন্য, আগামী বিশ্বের জন্য ছাত্র তাল মিলিয়ে চলার জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা অলরেডি জানো যে আমাদের বাংলাদেশে ওই যে ইরি, তোমার মনে করো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার, সেটা পরে যেটা হচ্ছে বিরি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেখানে দেখো যে বিরি ধান নামে তোমার ধান উৎপাদন করা হয়েছে, উপসি জাতের ধান তৈরি করা হয়েছে, সেটা তুমি জানো। এবং পাটের যে জিনোম, মনে করো আগে যে পাট খাটো হতো, সেই জিনোম, পাটের জীবন জিন বা এই জিনোম আবিষ্কার করে, মানে রহস্যটা আবিষ্কার করে তোমার কি করলো, পরবর্তীতে কিন্তু আমরা উন্নত জাতের মানে পাট কিন্তু উৎপন্ন করতে পারি। সো দেরি না করে চলো আমরা স্লাইডগুলো দেখে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। আপনার লগে স্পেশাল কথা আছে, এইচ.এম. হাসান, স্পেশাল কথা এখন বাদ, এখন স্পেশালি ক্লাস করো। এই যে বাইরে, এখানে পড়ার বাইরে যারা কথা বলবা, পড়ার বাইরে যদি অন্য কোনো সম্পর্ক তৈরি করতে চাও, খবর আছে, কিন্তু ভালো করে পড়াশোনা করবা, সেটাই হচ্ছে আমি চাই। কারণ তুমি হচ্ছে তোমার পরিবারের সম্পদ, আর তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো একমাত্র পড়াশোনার সাহায্যে। সো দেরি না করে চলো চলে যাচ্ছে আমাদের যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো,
জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি সেটা সম্পর্কে জানবো, রিকম্বিনেন্ট ডিএনএ কি, ধাপগুলো কি কি সেটা জানবো, এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার সম্পর্কে আমরা আজকে এই টপিকটা জানবো। অলরেডি সেটা জানো তোমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ডন করে ভিন্ন একটি জীবের স্থানান্তর কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। ছোটবেলায় তুমি দেখছো যে আম গাছের ডালে তোমার ওই যে কলম করে বা কলপ করে, যেটা কলম করে না, কলম করে মনে করা হয়তো পেয়ারা উৎপাদন করা যেতে পারে, তাই না? বা তোমার মনে করো এক আম গাছের জাত, এতে অন্য আম গাছের জাতের ডাল তুমি কেটে কিন্তু সেখানে ভিন্ন জাতের ফল ফলাইতে পারো, সেগুলোও কিন্তু এটার কিন্তু অনেকটাই অংশ। ওকে, তাহলে এটা বুঝলাম। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন বলা হয়, জেনেটিক মডিফিকেশনের খেয়াল রাখবা, ম্যানিপুলেশন অফ জিএম বলা হয়। 1972 সালে পলবার্গ বানরের ভাইরাস SV40, এই যে লাম্বিয়া ভাইরাস, এর ডিএনএ সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ উৎপাদন করে। দেখো, খেয়াল করে দেখো যে একটি জায়গা থেকে কেটে সেই জিনিসগুলোকে তোমার মনে করো রিকম্বিনেন্ট ডিএনএ উৎপাদন করে। এরপরে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিগুলো আসলে সম্বন্ধে কি কি, তুমি এই দেখো এই ডিএনএ নিশ্চয় ব্যাপারটা জানো। আমি তোমাকে ভালো করে বলি, এই যে আমাদের প্রত্যেকটা মানে তুমি যখন ওয়েবসাইট দেখো তার যেমন একটা আইপি অ্যাড্রেস আছে, ইন্টারনেটের যেমন একটা আইপি অ্যাড্রেস আছে, প্রত্যেকটা ডিভাইসের যেমন একটা অ্যাড্রেস আছে, আমাদের মানুষের কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা অ্যাড্রেস আছে। সে ফর এক্সাম্পল দেখো, খেয়াল করে দেখো 0 থেকে 7 বা 0 থেকে 9, এই যে 9টা মানে 0 থেকে 9 টোটাল 10টা ডিজিট ব্যবহার করে কত লক্ষ লক্ষ কোটি কোটি মোবাইল নাম্বার কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে, বানানো যাচ্ছে। ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষের তোমার মনে করো যে একটা আলাদা নাম্বার আছে কিন্তু, তোমার বুঝতে পারছো? সেই ডিএনএ কিন্তু মনে করো যে ডাটা অ্যানালিসিস করা হয়। এই যে অ্যাডিনিন, গুয়ামিন, থাইমিন, তুমি ব্যাপারগুলো যারা বায়োলজি ক্লাসে ভালো বুঝবা, ইনশাআল্লাহ দেখবা। যাক, ডিএনএ গঠনটা বুঝলাম, তারপর ডিএনএ প্রযুক্তির ধাপগুলো সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করবো। প্রথমে হচ্ছে ডিএনএর বাহক নির্বাচন করতে হবে, যে তুমি কত থেকে নিচ্ছ সেটা হচ্ছে বাহক নির্বাচন করা। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার রিকম্বিনেন্টের পরের ধাপটা হচ্ছে যে কি করতে হবে, ডিএনএ কর্তন করতে হবে। তোমরা জানো যে ডিএনএ কর্তন করে, যদিও এটা দেখতে পাচ্ছ একটা ডিএনএ ডাবল হেলিক্স যে ব্যাপারটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছ, যদিও এগুলো বায়োলজির ব্যাপার, তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। আর এটা একটু প্রোটিন সম্ভবত বা ডিএনএ দেখা যাচ্ছে, তো আশা করি ডিএনএ কর্তন তোমার কিভাবে কাটতে হয় সেটা তোমরা একটু আগে ভিডিওতে দেখেছো। তারপরে ধাপটা কি ছিল, তারপরে ধাপ হচ্ছে কর্তন কিন্তু ডিএনএ অন্য জায়গায় প্রতিস্থাপন কিভাবে করবা সেটা এখানে বলা হচ্ছে, ম্যাচিং করে করা। তারপরে ধাপটা কি, তারপরে ধাপটা হচ্ছে তোমার এই পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর। এটি কিন্তু বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ এই টপিক থেকে তোমাদের বায়োলজিতে প্রশ্ন আসে। বায়োলজির টপিকটা তুমি যদি ভালো করে পড়তে পারো তাহলে আইসিটির ব্যাপারটা কিন্তু তোমার ভালো করে পড়া হয়ে যাবে। এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলোর ষষ্ঠ ধাপ যেটা ছিল সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন, আস্তে আস্তে করে সংখ্যা বৃদ্ধি। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারগুলো খেয়াল করে দেখো, ইনসুলিন তৈরি, তোমরা একটু আগে দেখলাম যে আমাদের ডায়াবেটিক্স রোগীদের জন্য মনে করো যাদের ইনসুলিন তৈরি হয় না তাদেরকে আলাদা করে ইনসুলিন নিতে হয়। এই ইনসুলিন তৈরি করা কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কিন্তু একটা বিশাল বড় অবদান তোমরা বলতে পারো। তারপরে কি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে একটা খুব চমৎকার একটা বিষয়, দেখো খেয়াল করে দেখো যে এক এক ফল যেটা বা আমরা জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গান বা এই জিনিসগুলো আমরা একসময় কি করতাম, দেখো ফুডগুলো আমরা এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফলে যে ফল, সে ফর এক্সাম্পল অ্যাপেল, এতদিন বাংলাদেশে তোমার মনে করো উৎপাদন করা যেত না, এখন কিন্তু অনেক জায়গাতে আপেল উৎপাদন করা যাচ্ছে। কমলা এক সময় মনে করা হতো আমাদের বাংলাদেশে উৎপাদন করা যাবে না, এখন কমলা উৎপাদন করা যাচ্ছে। মনে করা হতো যে তোমার মনে করো যে চা যে কোনো জায়গায় উৎপাদন করা যাবে না, এখন কিন্তু অনেক জায়গায় চা উৎপাদন করা যাচ্ছে। এগুলো সবই কিন্তু তোমার মনে করো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবদান, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ কাজ করছে। এবং দেখো সেই যে আণবিক কাঁচি ব্যবহার করে নতুন করে মনে করো যে একটা যে জায়গায় যে ফসল হওয়ার কথা না, কি কি কারণে হয় না সেগুলোকে অ্যানালাইসিস করে কোন জিনের কারণে সেটা হচ্ছে না বা কোন জিনটা থাকলে এটা হবে, এগুলো অ্যানালাইসিস করে কিন্তু নতুন নতুন তোমার মনে করো ফসল সবজি উৎপাদন করা যাচ্ছে। অনেক ধন্যবাদ যারা অনেকক্ষণ ধরে ক্লাসে আছো, ক্লাসকে আরো ভালো করে একটু দেখো। তাহলে ইনসুলিন উৎপাদন বললাম, তারপরে আমাদের খাদ্য উৎপাদনের কথা বললাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। এবং এখানে ইন্টারেস্টিংলি দেখো এই যে তোমার ব্রি ধান, খেয়াল করে দেখো এই ব্রি ধান উৎপাদন করলাম আমরা, তোমরা যদিও ছবিটা দেখতে পাচ্ছ কিনা, তারপরে বলি যে আগে যে খেতে ধান খেতে অল্প মানে কম পরিমাণ ধান উৎপন্ন হতো, সেখানে মনে করে যে আমরা জেনেটিক্যালি মডিফাইড মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে নতুন নতুন জাতের ধান উৎপাদন করে কৃষকরা কিন্তু সেই ধান মনে করো সংগ্রহ করে এবং বাসায় মনের আনন্দে কিন্তু মনে করো নবান্ন উৎসব পালন করে, তাই না? ওকে, খেয়াল করে দেখো। এবং এই যে আমাদের বেগুনি রঙের ধান, উপসি ধান, তাই না, এটিও কিন্তু আমাদের এই যে বিড়ি এর অবদান কিন্তু
এই দেখো বেগুনি রঙের ধান উৎপাদন করেছে, কিন্তু এটিও কিন্তু একটি জেনেটিক্যালি মডিফাইড অর্গান। বা আবার তুমি এটাও বলতে পারো, মানে ফসল বলতে পারো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফল। ওকে, আবার এটাও তুমি বলতে পারো সে ফর এক্সাম্পল আগের দিনে আমাদের দেশি মুরগি কেমন ছিল, এখন ব্রয়লার মুরগি, এগুলোও তো মনে করো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অবদান। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর তোমার পরে আরেকটা হচ্ছে রোগের চিকিৎসার জন্য আসলে কোন জিনটা থাকার কারণে, ডিএনএর কোন অংশটুকু থাকার কারণে, কোন এলিমেন্টটা থাকার কারণে আমাদের রোগটা হচ্ছে, এটাকে যদি ছোটবেলা থেকে সরিয়ে নেওয়া যায়, অর্থাৎ কিছু কিছু মানুষ দেখে বোঝা যায় বা ডিএনএ অ্যানালাইসিস করে জানা যায় যে তার ভবিষ্যতে ক্যান্সার হবে কি হবে না। এটা যদি আমি ছোটবেলা থেকে জানতে পারি যে আমার ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে, তাহলে ক্যান্সার যেন না হয় আগে থেকে যদি আমি একটু প্রোটেকশন নিতে পারি, তাহলে ডেফিনেটলি কিন্তু মনে করো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর ঘটনা ঘটে যায় কিন্তু, রাইট? ওকে, যেটা আরো একটা ব্যবহার দেখো সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদনে, ওষুধ উৎপাদনে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মনে করো অবদান বলে শেষ করা যাবে না। এছাড়াও তোমার মনে করো যে এই যে হরমোন তৈরিতে বিভিন্ন ধরনের আমরা সেগুলো ব্যবহার করি। এছাড়া আমাদের ভাইরাস নাশক, এই যে দেখো এখন কোভিড-19 ভাইরাস রয়েছে, এটার জন্য কিন্তু আমাদের এই অ্যান্টিভাইরাস মানে কি বলে যে এটা কি আমাদের ভ্যাকসিন আবিষ্কার করার জন্য আমরা চেষ্টা করছি, তোমার মামা ভাইয়া বলে দিচ্ছে। ওকে, তাহলে দেখো এরপরে দেখো তোমাদের টিকা ও জ্বালানি তৈরি করতে, টিকা তো বুঝোই, টিকা আমাদের যে আগে টিকা দিতে হতো, যে ধনুষ্টঙ্কার, পোলিও, বিভিন্ন রোগের যে টিকাগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফল। জ্বালানি, আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু জ্বালানিও অনেক উৎপাদন করা যায়। এরপরে মৎস্য উৎপাদন বলে শেষ করা যায় না। আগে হয়তো দেশীয় মাছ উৎপাদন পাওয়া মানে নদী নালা খাল বিলে মাছ পাওয়া যেত যেগুলো, এগুলো কিন্তু এখন মনে করো খেয়াল করে দেখো যে আমরা কিন্তু এই যে একই জাতের শিং মাছ দেখো, এখন অনেক শিং মাছ পাওয়া যায়, অনেক কই মাছ পাওয়া যায়, অনেক মাগুর মাছ পাওয়া যায়, তারপরে অনেক রুই মাছ পাওয়া যায় বাজারে। এগুলো সবই কিন্তু আমরা চাষ করি। আর পাঙ্গাস মাছের কথা তো নাই বললাম, এগুলো কিন্তু এই ডিএনএ প্রযুক্তি মানে রিকভারি ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটারই কিন্তু একটা অবদান। ওকে, তো আমরা এটাও বুঝলাম। দেখো এগুলোর মাধ্যমে কিন্তু বিপুল মানুষের এই যে বিপুল খাদ্য চাহিদা সেটা কিন্তু মনে করে পূরণ করা সম্ভব হচ্ছে। এছাড়াও আমাদের পরিবেশ সুরক্ষার জন্য কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমার মনে করে কাজ করে। এখানে আমি একটু যদি ছবিটা দেখাচ্ছি, এটা পাটের জীবন রহস্য উদ্ভাবন করেন ও মানে কে, তিনি হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। অবশ্যই ভালো করে খেয়াল রাখবা, প্রফেসর মাকসুদুল আলম, ইউনিভার্সিটি অফ হাওয়াই। এই জিনিসটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসেই যে পাটের জীবন রহস্য কে উৎপাদন করে মানে উদ্ভাবন করেছেন তিনি। এছাড়াও তোমার মনে করো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আরো অনেক ব্যবহার রয়েছে, সেটি কি যে জেনেটিক ত্রুটি সমূহ তো বুঝতে পেরেছো। মনে করো সে ফর এক্সাম্পল আমার চোখের কালার একটু একটু ব্রাউন, তাই না, একটু বাদামি। এখন এই চোখের কালার কেন বাদামি হইলো? আমি চাই না যে বাদামি হোক মনে করো, বা আমি চাই বাদামি হোক, এটা নিশ্চয়ই মনে করো যে জেনেটিক্যালি ত্রুটি বা কোনো একটা অংশের কারণে, কারো কাছে যেটা ত্রুটি কারো কাছে সেটা আবার ভালো লাগে, তো ব্যাপারটা এরকম আর কি, এগুলো নিয়েও আলোচনা করা হয়। সো আশা করি তোমরা আজকে এই যে টপিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভালো করে বুঝতে পেরেছো। সেটা হচ্ছে আমাদের দেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রচুর চাহিদা, এই কথাটি বিশ্লেষণ করে এটা তোমাদের পাঠ মূল্যায়ন থাকবে। এছাড়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির ধাপ সমচিত আলোচনা করো এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার সম্পর্কে আলোচনা করো। আশা করি তোমাদের এই পার্টগুলো ভালো করে বুঝতে পেরেছো। এবার শেষ মুহূর্তে যাওয়ার আগে তোমাদের অনেকের কমেন্ট আমি আজকে পড়তে পারলাম না, কারণ এই টপিকগুলো অনেকগুলো কথা বলতে হয়, তাই তোমাদের বলছি। তাই আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন কিছু প্রশ্ন করব, খুব দ্রুত প্রশ্নগুলো মনে রাখবা, শুনতে চেষ্টা করবা যে কি কি প্রশ্নগুলো সাধারণত এখান থেকে আসে। আমি প্রথমেই তোমাকে যেটি বলবো সেটি হচ্ছে যে আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থেকে বায়োইনফরমেটিক্স থেকে কি আসবে সেটা আমি তোমাকে বলছি এখনই। ডিএনএ এর পূর্ণরূপ কি তুমি জানো, যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তারপরে হচ্ছে জীবাণু অস্ত্র তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়, বায়ো ইনফরমেটিক্স। বায়োমেট্রিক প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, অফকোর্স অপরাধের শনাক্ত ক্ষেত্রেও বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা আগে ছিল। বিবর্তনের রহস্য উন্মোচনে কোনটি বড় ভূমিকা রেখেছে, বায়ো ইনফরমেটিক্স, এটাও খেয়াল রাখবা। কম্পিউটার ভিত্তিক জীববিজ্ঞানকে কি বলা হয়, বায়ো ইনফরমেটিক্স। আমি আবারও বলছি, কম্পিউটার ভিত্তিক জীববিজ্ঞানকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স। আমি কোন কোন তথ্য মানে কোনগুলো থেকে এমসিকিউ আসে সেগুলো বলে দিচ্ছি। জিন ফাইন্ডিং গবেষণায় ব্যবহৃত হয়, অফকোর্স জেনেটিক বায়ো ইনফরমেটিক্স। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞানকে বলা হয়, তুমি অলরেডি জানো, বায়ো ইনফরমেটিক্স। প্রোটিন মিথস্ক্রিয়ায় গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিকে কি বলে, এটাও বায়ো ইনফরমেটিক্স। অ্যান্ড ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহার করা হয়, বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির প্রয়োগ তো বললাম, বায়ো ইনফরমেটিক্স বললাম।
আর ন্যানো টেকনোলজি সম্পর্কে পরে বলবো। এখানে আবার এই মানবদেহে কতগুলো জিন থাকে এই প্রশ্নটা প্রায়ই আসে। 20 থেকে 30,000 জিন থাকে, সেটা একটু খেয়াল রাখবা মানবদেহে। তারপরে মানুষের ডিএনএ পরীক্ষা করা কোন প্রযুক্তিতে? অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে। ডিএনএর একটি অংশকে কি বলে? জিন বলা হয়। বিশুদ্ধ মানব ইনসুলিন তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? সেটা। আচ্ছা, অবশ্যই তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিএমও এর ফুল ফর্ম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে, আবার বলছি, তোমার মনে করো জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আমরা আজকের ক্লাস শেষ করব একটু পরেই। তার আগে যাওয়ার আগে এই মানে এই জিএমওটা কেমন হয় সেটার একটা ছোট্ট ভিডিও দেখে ক্লাসটি শেষ করব। আশা করি তোমরা যারা এতক্ষণ একসাথে এই পুরো ক্লাসে ছিলে সবাইকে ধন্যবাদ। আমরা আরেকটি ক্লাস থাকবে আগের মঙ্গলবার, সেখানে ন্যানো টেকনোলজি পড়াবো এবং টোটাল এই চ্যাপ্টারের বাকি অংশগুলো বুঝিয়ে দিব। তারপরে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ তোমাদের তৃতীয় অধ্যায় শুরু হবে। প্রতি শনিবার এবং মঙ্গলবার কিশোর বাতায়নে তোমাদের আইসিটি ক্লাস হয়। তোমরা যারা ক্লাসে অত্যন্ত মনোযোগ সহকারে জয়েন করেছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া থাকলো। এখন আমরা একটি ভিডিও দেখব, ভিডিওটা দেখে তারপরে ক্লাসটা শেষ করবো। Natural selection tends to favor plants that can compete for light, water, and nutrients, defend themselves from being eaten, and disperse their seed over long distances. These characteristics are in direct conflict with the goals of agriculture, where farmers want plants to invest as many of their resources as possible into making nutritious, easy-to-harvest products. Genetic improvement has been a central pillar of improved agricultural productivity for thousands of years, with modern crop varieties being much higher yielding and generally more nutritious than their wild ancestors. তানজিনা কি বলবো একটু বুঝিয়ে দাও। ওকে, Even with our modern crop varieties, continued improvement is both possible and necessary. এই অমিয়া হচ্ছে আমাদের অসুস্থ তাসলিম অমিয়া, তার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাসলিম তাহমিকে অমিয়াকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কারণ সবাই জানো যে আমরা একটি পরিবার, আমাদের সবার লক্ষ্য হচ্ছে এই দেশটিকে সুন্দরভাবে গড়িবার। সবাই ভালো থাকবো, ভালো মানুষ হবো, পড়াশোনা করবো এবং লেগে থাকবো। To meet growing demand. New characteristics can be introduced into crops using either conventional crossbreeding or genetic modification, GM for short. পুরো ক্লাসটি পুনরায় আমার ইউটিউব চ্যানেল মাসুদ হাসান সেখানে পেয়ে যাবা, কিশোর বাতায়নের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও পেয়ে যাবা। সো তুমি আমার ইউটিউব চ্যানেলটা দেখে রাখতে পারো, আমার ওই একই নাম মাসুদ হাসান নামেই পাবা। বাস, ওকে। আর যদি কেউ পারো লিঙ্কটা এখানে দিয়ে দাও। থ্যাংক ইউ। The characteristics of all living organisms, such as size, color, and shape, are determined by their genes and their interaction with the environment. With improvements in our knowledge about which plant genes do what, we now know many genes that could contribute to improving sustainable food production. In some cases, conventional breeding will be the best way to deploy these genes. That is, by crossbreeding the crop variety with the plant that contains the genes providing these characteristics. In other cases, GM, where scientists take a gene and insert it directly into a crop, might be easier or indeed the only way they can be deployed. If you want to discover more about how GM is done, if it's safe and effective, or what GM plants are grown and where, you can find the answers to these and many other questions about GM. থ্যাংক ইউ সো মাচ। আজকে যারা ক্লাসটি করলাম অনেক ধন্যবাদ। আজকে এই ক্লাসটিতে আমি যে সকল ভিডিও সাহায্য নিয়েছি সবাইকে, মানে সেই সকল ভিডিওকে অবশ্যই আমি ক্রেডিট দিচ্ছি। আমাদের সিস্টেম পাবলিকেশনের ভিডিও দেখেছি, অন্যান্য চ্যানেল থেকে ভিডিও দেখেছি। আর যেহেতু এটি বায়োলজির সাবজেক্ট, অর্থাৎ জীববিজ্ঞানের একটি শাখা, এই বিষয়টি পড়াতে গিয়ে যদি কোনো ওয়ার্ডে একটু এদিক সেদিক হয়ে যায়, যদি কোনো ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমরা যারা স্টুডেন্ট আছো সবাই কিন্তু বই থেকে এই টপিকটা ভালো করে পড়ে নিবা, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োলজি এবং বায়োইনফরমেটিক্স সম্পর্কে ভালো করে পড়ে নেবা। দেখা হবে আগামী মঙ্গলবার তোমাদের সাথে ঠিক সকাল 11টায়। সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই। সবাই ভালো থাকবা। যারা শেষ মুহূর্তে ক্লাসে জয়েন করেছো সবাইকে আবারও স্বাগতম, এবং যারা কষ্ট করে পুরো ক্লাসটি করেছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও। আসসালামু আলাইকুম।